ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জিতল মেহেদী হাসান মিরাজের দল। অবশেষে টানা 4 সিরিজ হারের পর মিরপুরে জয়ের দেখা পেল বাংলাদেশ। সেই সিরিজ জয় এবং আজকের ম্যাচের পারফরমেন্স নিয়ে কথা বলবো আজকের এই ম্যাচ গসিপে। আমি আছি সরা জয়ন, আমার সাথে আছেন আশিকুর রহমান শান্ত। আশিক ভাই, আজকে সিরিজের একদম 3 নম্বর ম্যাচ ছিল। মিরপুরের উইকেট নিয়ে অনেক প্রশ্ন ছিল, মেহেদী মিরাজের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ছিল, সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটিং কোচ কিংবা কোচিং প্যানেল নিয়েও প্রশ্ন ছিল এবং বাংলাদেশের পারফরমেন্সও খুব একটা ভালো যাচ্ছিল না গত কয়েক ম্যাচে বা এই সিরিজেও। তো সেই জায়গা থেকে এমন একটা সিরিজ জয়, আজকে বাংলাদেশ যেভাবে ডমিনেট করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলো, সেই সিরিজ জয় আসলে কিভাবে দেখছেন আপনি? হ্যাঁ, জয় তো অবশ্যই সবসময় খুব গুরুত্বপূর্ণ। ম্যাচ যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কন্ডিশনে, যে কোনো উইকেটে ম্যাচ জিততে হবে। ম্যাচ জিতাটা এটা অভ্যাসের ব্যাপার। আর আজকে যে জয়টা আসলো, বাংলাদেশের রেকর্ডের অনেকগুলো রেকর্ড হইলো ওই জয়তে। এটার খুব সম্ভবত বাংলাদেশের রানের ব্যবধানে বাংলাদেশের দ্বিতীয় সেরা জয়। তো অবশ্যই এটা খুবই ভালো রেকর্ড। ওয়ান ডেতে বাংলাদেশ দীর্ঘদিন ধরে একটা মোমেন্টামের খোঁজে ছিল, কারণ সেই মোমেন্টামটা রীতিমতো হারিয়ে গিয়েছিল 2023 বিশ্বকাপের পর, যেমনটা আপনি বলছিলেন শুরুতে, যে টানা 4টা সিরিজ হারের পর বাংলাদেশ একটা সিরিজ জিততো। তো অবশ্যই এমনভাবে সিরিজ জয় এবং খুব ডমিনেটিং কায়দায় জয়টা এসেছে, যেটা হয়তো ওয়ান ডে ক্রিকেটে এমন বাংলাদেশের সাথেই সবাই পরিচিত। তো সেই বাংলাদেশকে আবার দেখা গেল, এটা অবশ্যই পজিটিভ সাইড তো অবশ্যই আছে। প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে 296 রান, এরপর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা আসলে সেই রান তাড়া করতে গিয়ে যেভাবে ভড়কে গেল, বাংলাদেশের বোলাররা তাদেরকে কিন্তু চেপে ধরেছিল প্রথম থেকেই। এই যে আজকের ম্যাচে, গত ম্যাচে আমরা মেহেদী মিরাজের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছিলাম, তো আজকের ম্যাচে এই যে এমন একটা জয়, ডমিনেট করে জয়, মেহেদী মিরাজের বোলিং এবং তার অধিনায়কত্ব আজকের ম্যাচে কেমন দেখলেন? কিছু পজিটিভ কিছু দেখা গেল কিনা? ম্যাচ জিতলে আসলে সব কিছুই পজিটিভ বলেই মনে হয়, কিন্তু আসলেই মানে সব কিছু বড় দলের বৈশিষ্ট্যটা হলো যে জেতা ম্যাচের ভিতর থেকেও কি কি লুপ হোলস ছিল সেগুলো বের করে আনা। তো বাংলাদেশ যদিও ওয়ান ডেতে এখন বড় দল বলা যায় কি না সেটা একটা বড় প্রশ্ন, কিন্তু কিছু প্রশ্ন তো আমাদের করতেই হবে যে জয়ের মধ্যে আসলে কোনো লুপ হোলস ছিল কিনা। লুপ হোলস তো ছিল, বাংলাদেশ যে জায়গাতে ওপেনিং জুটিটা শেষ করেছিল সেখান থেকে নিঃসন্দেহে একটা 320 বা এমনকি 350 রানের স্কোরের স্বপ্ন দেখাটা খুবই স্বাভাবিক ছিল, কিন্তু সেখানে বাংলাদেশের স্কোর 300-র নিচে আটকে গেল। এটা কেন হলো? অবশ্যই শেষ দিকে যে ব্যাটাররা ব্যাট করেছেন তাদের একটা ব্যর্থতার, অবশ্যই অধিনায়ক মিরাজের একটা বড় এখানে ব্যর্থতা আছে, কারণ তিনি যে পজিশনে আজকে ব্যাট করতে নেমেছিলেন নিজের পজিশনটা একটু নিচে নিয়ে খুব সম্ভবত 8 নম্বরে মিরাজ নেমেছেন। তো ওই জায়গাতেও মিরাজ আজকে দেখা গেল যে 48 নম্বর ওভারেও তিনি একের পর এক ডট বল খেলছেন, তিনি স্ট্রাইক রোটেট করতে পারছেন না, যেটা মিরাজ নিজেকে, এটা আসলে একটা প্রশ্ন সামনে নিয়ে আসে, মিরাজ নিজেকে যতটা বড় ব্যাটার ভাবেন এখনকার আন্তর্জাতিক ক্রিকেটে, এত বড় ব্যাটার তিনি কিনা, এটা একটা বড় প্রশ্ন। তো মিরাজের নিজেকে এই প্রশ্নগুলো করতে হবে। আর অধিনায়ক হিসেবে পারফরমেন্স আসলে ওয়েস্ট ইন্ডিজ আজকে ব্যাটিংটা এতটাই বাজে করেছে যে মিরাজের অধিনায়কত্বের মুনশিয়ানা দেখানোর হয়তো প্রয়োজনটাই পড়ে নাই। কিন্তু গত ম্যাচের যে প্রশ্নগুলো রয়ে গেছে সেটা মিরাজকেই হয়তো সেটার জবাব দিতে হবে, বা মিরাজকে মাঠে সেগুলোকে ভুল প্রমাণ করতে হবে যে মিরাজ একজন ভালো অধিনায়ক। তো দেখা যাক সামনে কি হয়, সামনে অনেকগুলো ওয়ানডে আছে বাংলাদেশের। মিরাজের নেতৃত্বে বাংলাদেশ এর আগে প্রায় টানা 10টি ম্যাচ হেরেছে। তো একটা প্রশ্ন উঠেছিল যে মিরাজের হয়তোবা বাংলাদেশ দলের ওয়ানডে দলের নেতৃত্ব হারাবেন, তবে ওয়েস্ট ইন্ডিজের সাথে এই সিরিজ জয়ের পর মিরাজ আসলে নিজেকে বাঁচিয়ে ফেললেন কিনা এবং তার দায়িত্ব থেকে আসলে তাকে সরানো হবে না, এই ব্যাপারে আসলে কি বলবেন? আসলে বাংলাদেশের ক্রিকেটে যেটা হয় যে আমরা সবসময় একদম শেষ ম্যাচটাই বাঁচি, এর আগে কি হয়েছে, এর আগের সিরিজে কি হয়েছে। এর সবচেয়ে বড় উদাহরণ বোধ হয় যে আফগানিস্তানের সাথে সিরিজটা আমরা দেখেছি যে এয়ারপোর্টে ক্রিকেটারদের সাথে কিছু ঘটনা ঘটেছে, কিন্তু সিরিজটা যদি উল্টো ফরম্যাটে হতো, যে আগে ওয়ানডে হয়েছে, বাংলাদেশ 3-0-তে হোয়াইট ওয়াশ হয়েছে, টি-20-তে 3-0-তে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে দেশে ফিরেছে, তখন দেখা যেত এই রিপারকাশনগুলো আর আসতো না। তখন ঠিক উল্টো বাংলাদেশকে হয়তো প্রশংসা নিয়ে বাংলাদেশ দেশে ফিরতো বা বাহবা পেয়ে দেশে ফিরতে পারতো। তো মিরাজের অধিনায়কত্ব ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আগের ম্যাচে সুপার ওভারের আগে নিজে যে বোলিংয়ের ব্লান্ডারগুলো করেছেন সিদ্ধান্ত নিতে গিয়ে, শেষ ওভারে সাইফকে কেন বল করতে হলো, এই প্রশ্নগুলো যেমন মিরাজি উত্থাপন করিয়েছেন আমাদের দিয়ে। তো এই ম্যাচে আসলে বাংলাদেশ একটা বড় ব্যবধানে জেতার কারণে সেই প্রশ্নগুলো হয়তো আর দর্শক মনে থাকবে না, কিন্তু প্রশ্নগুলো থাকা উচিত টিম ম্যানেজমেন্টের মনে,
ক্রিকেট বোর্ডের মনে যে মিরাজ আসলে একটা অ্যাসেসমেন্টের হয়তো সময় আছে, কারণ যদি 2027 বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের এগোতে হয় অধিনায়কত্বের সিদ্ধান্তটা এখনই নিতে হবে। এখনই নিতে হবে। যিনি মিরাজ যদি অধিনায়ক থাকেন তাকে নিয়ে সেভাবে পরিকল্পনা এগোতে হবে, যদি মিরাজকে বদলানোর কোনো পরিকল্পনা থাকে তাকেও এখনই অধিনায়কত্বটা দিয়ে দিতে হবে, নাহলে 2027 বিশ্বকাপে কোনো ভালো আউটপুট আসবে না। সামনেই 2027 বিশ্বকাপ এবং এর আগে বাংলাদেশ একটি সিরিজ জিতেছে, কিন্তু সংশয় কিন্তু এখনও রয়েছে যে বাংলাদেশ আসলে এ পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে না। বাংলাদেশের অবশ্যই বাছাই পর্ব হয়তো বা খেলতে হতে পারে। তো সিদ্ধান্তটা আসলে এখনই নিতে হবে যে অধিনায়ক মিরাজই থাকবেন কিনা, কিংবা তার পরিবর্তে অন্য কাউকে দেওয়া হবে কিনা। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মিরাজের তেমন কিছু পজিটিভ সাইন কিংবা নিজেকে বাঁচিয়ে ফেলার মতো কোনো পারফরমেন্স আসলে ছিল না, আমরা অ্যাটলিস্ট দেখতে পারিনি। বিসিবি দেখেছে কিনা সেটাও আমরা জানি না, যদিও আমিনুল ইসলাম বুলবুল আজকে প্রেস কনফারেন্সে বলছিল যে মেহেদী হাসান মিরাজকে আরও সুযোগ দেওয়া হবে। তো আমরা এই জিনিসটা বলতেই পারি যে মেহেদী মিরাজ হয়তো বা পরবর্তীতেও বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে কন্টিনিউ করবেন। তবে আজকের ম্যাচ নিয়ে আরও যদি কথা বলতে চাই, প্রথমেই বাংলাদেশের যেটা ভালো লেগেছে সৌম্য সরকার এবং সাইফ হাসানের ব্যাটিং। একটা রেকর্ড করার ছুটি করলেন এই ব্যাটার। তবে এখন আপনার কি মনে হয় যে আগামী যে সামনে বিশ্বকাপ আসছে সেই বিশ্বকাপ পরিকল্পনার ওপেনার হিসেবে সৌম্য এবং সাইফই বাংলাদেশের প্রথম পছন্দ হতে পারে? হওয়া তো উচিত, কারণ বাংলাদেশ দীর্ঘ সময় ওয়ানডে যে ওপেনিং জুটিটা নিয়ে স্ট্রাগল করছিল। সীমিত ওভারে সবসময় বাংলাদেশ ওপেনিং জুটি নিয়ে স্ট্রাগল করে, কিন্তু রিসেন্টলি হয়তো টি-20তে কিছুটা স্টেবিলিটি পাওয়া গেছে, কিন্তু ওয়ানডেতেও বোধহয় আজকের ম্যাচের পরে স্টেবিলিটিটা পাওয়া উচিত, কারণ সৌম্যর রেকর্ড কিন্তু ওয়ানডেতে সবসময় ভালো। সৌম্য কেন যে বাদ পড়েন ওয়ানডে ক্রিকেটে সেটা হয়তো সৌম্য জানেন না, বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও ভালো এর সদুত্তর দিতে পারবেন না, কারণ সৌম্যর যে স্ট্রাইক রেট, সৌম্যর যে ওয়ানডেতে যে অ্যাভারেজ, সেগুলো কিন্তু বাংলাদেশের সমসাময়িক অন্য যে কোনো ওপেনারের চেয়ে খুবই ভালো। অনেক ভালো। সেটা হয়তো শুধুমাত্র তামিম ইকবালের সাথে হয়তো তামিম ইকবালের চেয়ে একটু কম, কিন্তু সৌম্য বাকি সমসাময়িক যত ওপেনার আছেন সবার চেয়ে সৌম্যর রেকর্ড ভালো। তাই আর অন্যদিকে সাইফ হাসান তো 2 সিরিজ ধরে খেলছেন, এবং আজকে যে ইনিংসটা খেললেন তারপরে বলতেই হয় যে সাইফ আসলেই ওয়ানডে ক্রিকেটে নিজেকে সেভাবে স্ট্যাবলিশ করার একটা ফুটমার্ক দিয়েই রাখলেন আজকের ইনিংসের পরে। আর এমনভাবে দুজনের জুটিটাও বেশ দারুণই হওয়ার কথা, ডানহাতি বাহাতি কম্বিনেশন তো আছেই, আর অভিজ্ঞতার তারুণ্যের একটা দারুণ মিশেলও আছে। সৌম্য সরকার 11 বছর ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে, সেই সাথে সাইফ হাসানের যে হাতে যে স্ট্রোক আছে, তিনি যেভাবে পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে খেলতে পারেন, তো বাংলাদেশ এই জুটিটা যদি দাঁড়িয়ে যায় এর চেয়ে ভালো কিছু বাংলাদেশের জন্য হতেই পারে না 2027 বিশ্বকাপের আগে। আমরা মনে করি যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এই ব্যাপারটা নিয়ে চিন্তা করবে। বাংলাদেশের পরবর্তী ওপেনিং পেয়ার হয়তো বা ওয়ানডে ক্রিকেটে আমরা সৌম্য এবং সাইফকেই অনেকগুলো ম্যাচে দেখতে পাবো। তবে আশিক ভাই, আজকে আরেকটি জায়গায় কথা বলতে হয়, বাংলাদেশের যে সমস্যাতে আমরা পড়েছিলাম, বাংলাদেশের ব্যাটিংয়ে আসলে বাংলাদেশের ব্যাটিং যে স্তম্ভ, সেখানে মিডল অর্ডার বলতে আসলে কিছু নেই, সেই ছাপটা আজকের ম্যাচেও দেখা গেল। এত বড় একটা ওপেনিং পার্টনারশিপ, এরপর 300 রানে যেতে না পারা, সেই জায়গায় হৃদয় তিনি কিন্তু যথেষ্ট স্লো খেলছেন। সেই ওয়ানডে দলের মানে মিডল অর্ডারে বাংলাদেশের একমাত্র যে ব্যাটার যিনি পারফর্ম করছেন রেগুলার, কিন্তু তার যে একটা এই যে স্ট্রাইক রেট প্রবলেম, তার জন্য বাংলাদেশ হয়তো প্রত্যেকটি ম্যাচেই 20-50 এরকম রান পিছিয়ে থাকে। এই জায়গায় তাওহিদ হৃদয়ের পারফরমেন্স নিয়ে কী বলবেন থ্রু আউট দ্য সিরিজ? হৃদয় তো কিছুটা স্ট্রাগল করছেনই, হৃদয় বেশ কিছুদিন ধরে স্ট্রাগল করছেন, সেটা টি-20 ক্রিকেটেও ওয়ানডে ক্রিকেটেও। সেটা আসলে হয়তো দেখে হৃদয়ের স্ট্যাট দেখে বোঝার উপায়টা একটু কম, কারণ হৃদয় আবার রানও করছেন নিয়মিত। কিন্তু এই সিরিজের ব্যাপারটা একটু আলাদা, কারণ এই সিরিজে কিন্তু এর আগের ম্যাচেও সৌম্য সরকারের স্ট্রাইক রেট ছিল 49। তো এই সিরিজের ব্যাপারটা যদি নাও আমরা হিসেবে নিই, এর আগের সিরিজগুলো তো আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডেতেও হৃদয় 50 করেছিলেন, কিন্তু সেটাও খুবই স্লো একটা ইনিংস ছিল। তো হৃদয়ের ব্যাটিংটা তো কিছু অবশ্যই কাজ করার জায়গা আছে। হৃদয়ের ব্যাটিংয়ের দুর্বলতাটা হলো যে যখন হৃদয়ের সিঙ্গেল স্কোরিং অপশনগুলো ব্লক করে দেয় প্রতিপক্ষ, তখন হৃদয় হাঁসফাঁস করতে থাকেন, সিঙ্গেলস নিতে পারেন না, যার কারণে হৃদয় 50 পেরোনোর পর হৃদয় যে স্লো 50 করছেন সেখানে কোনো সমস্যা হয়তো নেই, যদি হৃদয় সেটা পুষিয়ে দিতে পারতেন, একটা বড় ইনিংস খেলতে পারতেন, সেটা 80, 100 বা 100-র বেশি হতো, তখন হৃদয় হয়তো শেষে গিয়ে সেই ইনিংসটা পুষিয়ে দিতে পারতেন। কিন্তু দেখা যাচ্ছে কি 50-র পরে হৃদয় এত ডট বল খেলছেন, বা 50-র আশেপাশে হৃদয় এত ডট বল খেলছেন, যখন হৃদয়ের ডট বলের প্রেশারটা পড়ে যাচ্ছে, তিনি আর প্রেশারটা নিতে পারছেন না, বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন। তো এটা একটা বড় সমস্যা। শুধু হৃদয় নন, বাংলাদেশের হৃদয় একমাত্র মিডল অর্ডার ব্যাটার যিনি একটা লং রান পেচ্ছেন মিডল অর্ডারে, আর কিন্তু সবাই আসছেন যাচ্ছেন। এই সিরিজে মাহিদুল ইসলাম অঙ্কন আসলেন, আগের সিরিজে জাকের আলী খেলেছিলেন, এমনভাবে একজন ব্যাটসম্যান আসা যাওয়া এটা কখনোই কোনো ভালো লক্ষণ না।
কিন্তু মিডল অর্ডারকে সেটেল হতে দিতে হবে। রিয়াদ আর মুশফিক যখন চ্যাম্পিয়ন্স ট্রফির পরে অবসরে গেলেন, তো খুব স্বাভাবিকভাবে এখানে একটা ভ্যাকুয়াম তৈরি হবে, কিন্তু ভ্যাকুয়ামটাকে ফিল আপ করার জন্য লং রান দিতে হবে এবং তাদেরই দিতে হবে যে ব্যাটাররা আধুনিক ওয়ানডে ক্রিকেটের চাহিদা অনুযায়ী ব্যাটিং করতে পারবেন। কারণ 2027 বিশ্বকাপটা নিশ্চয়ই এই 200-250 রানের উইকেটে হবে না, নিশ্চয়ই 300, 350, এমনকি এখনকার ওয়ানডে ক্রিকেটে 400 রানও খুব নিয়মিতই হওয়ার কথা। তো মিডল অর্ডারের একটা বড় ভূমিকা থাকে, কারণ ইনিংসটাকে শেষের দিকে টেনে নিয়ে যাওয়া। আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আমি একটা জিনিস অ্যাড করতে চাই। এই যে বলছেন ওয়ানডে ক্রিকেটটা এখন মানুষ অন্যান্য দলগুলো যে 300-400 রানের জন্য খেলে, সেই জায়গায় তাদের কিন্তু কিছু প্লেয়ার থাকে যারা ফিনিশিং রোলটা প্লে করে। একটা দলের রান যখন 300 থাকে, সেই 300কে তারা 400-তে নিয়ে যায়, কিংবা 250 থাকলে সেটাকে 300-তে নিয়ে যায়। সেরকম মাল্টিপল আমরা ফিনিশার দেখতে পাই অন্য দলগুলোতে। আপনি যদি ভারতের কথা চিন্তা করেন কিংবা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু লোয়ার অর্ডারে ওয়ান ডেতে তেমন কোনো ফিনিশার আসলে নেই। এবং দুদিন আগে একটা ইন্টারভিউ আমি দেখছিলাম, সাকিব আল হাসান বলছিলেন যে এখনো বাংলাদেশের ওয়ান ডেতে 7 নম্বর পজিশনে সাব্বির রহমান হতে পারে ভালো চয়েস। আপনার কি মনে হয় এই যে লোয়ার অর্ডারে বাংলাদেশের ফিনিশার সমস্যা, এখনো সোহানকে বাদ দিলে হয়তো বা কেউই সে জায়গায় নেই, সোহানও কিন্তু বাংলাদেশ দলে এখনো ফিক্সড পজিশনে নেই, তো তখন আসলে যদি সামনের বিশ্বকাপ নিয়ে আমরা পরিকল্পনা করি, সেই জায়গায় আপনি আসলে কাকে পছন্দ করবেন? এটা আসলে বাংলাদেশের ওয়ানডেতে 7 নম্বরের সমস্যা, এটা খুব নতুন কোনো সমস্যা না, দীর্ঘদিনের একটা সমস্যা। এবং এ পর্যন্ত কেউই বাংলাদেশে যে 7 নম্বরে দীর্ঘদিন সার্ভিস দেওয়ার মতো ভালো খেলেছেন সেটা আসলে বলা যাবে না। কিন্তু অবশ্যই সমাধানে তো আসতেই হবে। তো নুরুল হাসান সোহানের যেটা ওয়ানডেতে ঘরোয়া ক্রিকেটে তার অ্যাভারেজ, তার স্ট্রাইক রেট, সব ব্যাটিং রেকর্ড সবটা ভালো, কিন্তু তার 4-5 নম্বরে ব্যাট করে, 7 নম্বরে ব্যাট করে নয়। তো বাংলাদেশের ক্রিকেটের এটা কিন্তু একটা দীর্ঘদিনের সমস্যা, যে ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে যে পজিশনে ভালো খেলেন তাকে কিন্তু জাতীয় দলে সেই পজিশনটা দেওয়া হয় না, হয়তো পজিশনটা চেঞ্জ করে দেওয়া হয়। সেই কারণে হতে পারে নুরুল হাসান সোহান তার স্বভাবজাত খেলাটা খেলতে পারছেন না, যার কারণে 7 নম্বরে সফল হতে পারছেন না। কিন্তু বাংলাদেশের ক্রিকেট সিস্টেমে যারা আছেন আমাদের, তো তাদের নিয়ে স্বপ্ন দেখতে হবে, তাদের নিয়ে পরিকল্পনা করতে হবে। সোহান যেমন আজকে 200 স্ট্রাইক রেটের একটা ইনিংস, ছোট্ট একটা ক্যামিও হলো খেলেছেন, যদিও হয়তো লং রান পান। সোহানের টিমে জায়গাটা তো কখনোই পাকা থাকে না, সোহান হয়তো 1-2টা ম্যাচ দূরে থাকেন বাদ পড়া থেকে। তো সোহান হয়তো ভালো করতে পারেন, শামীম পাটোয়ারি আছেন, কিন্তু শামীম পাটোয়ারি ওয়ানডে ক্রিকেটের জন্য এখনও পুরোপুরি প্রস্তুত কিনা সে একটা প্রশ্ন তো রয়েই যায়। তো সব মিলিয়ে যারা আছেন, এর বাইরে তো বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে 7 নম্বরে নিয়মিত ভালো করছেন এমন কেউ আসলে চোখে পড়ছে না আসলে। তো এটা নিয়ে স্ট্রাগল করতেই হবে। এই ব্যাটিং সমস্যা নিয়ে আমরা অনেক কথা বলেছি, সমালোচনা করেছি, পুরো সিরিজ জুড়ে আসলে বাংলাদেশের ব্যাটিংটা আপ টু দ্য মার্ক ছিল না, যদিও পিচের দোহায় আমরা দিতেই পারি। তবে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের একটা দারুণ সময় যাচ্ছে গত কয়েক বছর ধরে। সেই জায়গায় বাংলাদেশ দল এতদিন ওয়ানডে স্কোয়াডে আমরা পেস বোলারদের আধিক্য দেখেছি, আবার মিরপুরে এসে আমাদের এখন 4 জন স্পিনার নিয়ে খেলতে হয়েছে, এবং সেই স্পিনার আবার ভালো পারফর্মও করেছে। নাসুম হঠাৎ করে দলে আসা, সেও আজকে ভালো পারফর্ম করেছে। থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমরা ভাবছিলাম যে রিশাদ হোসেন, তিনি একজন টিপিক্যাল লেগ স্পিনার, টার্নিং উইকেটে হয়তো বা তিনি ভালো করবেন না, বাট মিরপুরের উইকেটেও তিনি আসলে যে ভালো করলেন। তো এই জায়গায় বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টটা আমরা পেস বোলারদেরকেও দেখেছি, তারা যথেষ্ট উন্নতি করেছে, তারা ভালো করছে, এবং স্পিনাররাও কিন্তু তাদের পজিশনটা যখন পেলেন তখন তারা কিন্তু দলকে ভালোভাবেই সার্ভিস দিলেন। এই যে বোলিংয়ে যে একটা ভারসাম্য তৈরি হলো, স্পিনিং, লেগ স্পিন, বামহাতি স্পিন, ডানহাতি স্পিন, প্লাস হচ্ছে এই জায়গায় আমাদের পেসাররাও দারুণ করছে। তো এই যে বোলিং ডিপার্টমেন্টটা, এই জায়গাটাই কি বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা হবে আগামী বিশ্বকাপে? আপনি কি মনে করেন? আসলে বোলিং লাইন আপটা শক্তির জায়গা হবে কি না সেটা এখনও বলা যাচ্ছে না, কারণ বাংলাদেশের বোলিংয়ের বিশেষ করে স্পিনাররা কিন্তু স্পিনাররা খুবই কন্ডিশন ওরিয়েন্টেড। তারা মিরপুরের মাটিতে যতটা ভালো খেলেন বা আরব আমিরাতের মাটিতে যতটা ভালো খেলেন, যখনই উইকেটটা স্পোর্টিং উইকেট হয় বাংলাদেশের স্পিনাররা কিন্তু ততটা ভালো করতে পারেন। আমরা কিন্তু নিকট অতীতেও এর রেকর্ডগুলো দেখেছি। গত বছর যখন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে গেল, ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ 320-এর উপর রান করেছিল, কিন্তু সেই ম্যাচও বাংলাদেশ হেরে গেছে 4 ওভার বাকি থাকতেই। তো সেটার কারণ কি? অবশ্যই ব্যাটাররা আরও ভালো করতে পারতেন কিনা সেই প্রশ্ন তো আছেই। কিন্তু বাংলাদেশ একটা ম্যাচ যখন প্রতিপক্ষ 320 রান চেস করে 4 ওভার আগেই জিতে যায়, তখন কিন্তু বোলারদের ব্যর্থতাটাকে সামনে নিয়ে আসতে হবে। মুস্তাফিজ এখন এখানে ভালো খেলছেন, 2027 বিশ্বকাপ
যেখানে হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে মুস্তাফিজ কতটা ভালো করবেন, কারণ সেখানে কিন্তু সিমিং উইকেট, বাংলাদেশ সিমিং উইকেটে খেলতে হবে। তো সেই উইকেটে বল করার দক্ষতাটা বাংলাদেশের স্পিনারদের অর্জন করতে হবে, কারণ সিমিং উইকেটে বাংলাদেশের পেসাররা তাসকিন, শরীফুল, তানজিম সাকিব তারা ভালো করবেন ধরে নেওয়া যায়, কারণ অতীতের রেকর্ড তাই বলে। কিন্তু সেখানে কিন্তু স্পিনারদেরও একটা ভালো রোল থাকবে। তো মিরাজ তো থাকবেনই, মিরাজের সাথে তানভীর বা নাসুম যেই থাকুন, স্পোর্টিং উইকেটে কিভাবে ভালো করতে হয় সেই দক্ষতাটা আসলে অর্জন করতে হবে, হয়তো বা শিখতে হবে। তবে এই সিরিজ থেকে আসলে আমি যদি বাংলাদেশের চাওয়া পাওয়ার একটা ব্যাপার বলি, যে বাংলাদেশ আসলে কি পেল। ওয়ানডে ক্রিকেটে আমরা দেখছিলাম যে আমাদের দলে ক্যারেক্টারের অভাব ছিল, যে ওয়ানডেতে ম্যাচ জেতাবে, ম্যাচ উইনার হবে। সে জায়গায় রিশাদ হোসেন নিজের জায়গাটা আসলে দেখালেন কিনা, যে আমরা প্রথমে বিবেচনা করছিলাম যে রিশাদ হোসেন হয়তো শুধুমাত্র টি-20 প্লেয়ার, ওয়ানডেতে তাকে সেভাবে ভাবা হচ্ছিল না। তবে যখন সুযোগটা এলো তখন রিশাদ হোসেনই কিন্তু বাংলাদেশের সেই ওয়ানডে দলের ম্যাচ জয়ের উইনার, মানে ম্যাচ উইনার হলেন থ্রু আউট দ্য সিরিজ। রিশাদ হোসেনের পারফরমেন্সটা আসলে কেমন দেখলেন? এটা বাংলাদেশের জন্য কতটুকু পরবর্তী সামনের জন্য ভালো হতে পারে? না, অবশ্যই রিশাদ তো বাংলাদেশের জন্য দারুণ একটা পাওয়া, এটা তো কোনো সন্দেহই নেই। লেগ স্পিনার, যেটা বাংলাদেশ অনেক দিন ধরে অপেক্ষায় ছিল একজন লেগ স্পিনার পাবে, সেই সাথে রিশাদ এই সিরিজে যে ব্যাটিংটা করেছেন সেটা আসলে দুর্দান্ত। তো রিশাদ হচ্ছে একের ভিতর সব, রিশাদের ফিল্ডিংটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। রিশাদ পয়েন্টে ফিল্ডিং করেন, পয়েন্টে কারা ফিল্ডিং করেন, দলের সেরা ফিল্ডার। তো রিশাদ যে দলের অন্যতম সেরা ফিল্ডার, এটা আসলে শুধু পয়েন্টে ফিল্ডিং করেন এই জন্যই না, রিশাদের মাঠের অ্যাক্টিভিটি দেখলেই বোঝা যায়। তো অবশ্যই বাংলাদেশের দারুণ একটা পাওয়া। আর সামনে বাংলাদেশের অনেকগুলো ওয়ানডে আছে, আর 2027 বিশ্বকাপ যেখানে হবে সেখানে লেগ স্পিনাররা কিন্তু মানে এরকম সিমিং উইকেটে বা স্পোর্টিং উইকেটগুলো তো ভালো করেন, কারণ তারা ওই রিশাদ যেই 6 ফুটের উপর লম্বা, তিনি বাউন্সগুলো খুব ভালো পাবেন। তো রিশাদ যদি এভাবে নিজের পারফরমেন্সটা ধরে রাখতে পারেন, সামনে টি-20 বিশ্বকাপও আছে। রিশাদ যদিও এটা ওয়ানডে ক্রিকেট, কিন্তু সেই কনফিডেন্সটা তো রিশাদের থাকবে। তো টি-20 বিশ্বকাপ আছে, সামনে অনেক বড় বড় ইভেন্ট আছে। তো হোপফুলি রিশাদ বাংলাদেশের জন্য তেমন বড় কিছুই হবে, প্রসপেক্ট হবে। তবে এই সিরিজের পর অনেকগুলো প্রশ্ন কিন্তু সামনে এসেছে। আমরা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছিলাম। সেখানে গত দ্বিতীয় ম্যাচে সুপার ওভারের সময় বাংলাদেশের ম্যাচ অফিসিয়ালরা যারা ছিল, বাংলাদেশের ম্যাচ টিম ম্যানেজমেন্ট, তারা কিন্তু অনেক ভুল করেছিল। তো আমরা আসলে প্রশ্ন তুলেছিলাম যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কতটুকু নিজেদের শুধরাতে পারেন এবং তাদের মানে কোনো পরিবর্তন আসবে কিনা, এবং প্রশ্ন ছিল মেহেদী হাসান মিরাজ তার অধিনায়কত্ব হারাবেন কিনা। তবে আজকের এই সিরিজ জয়ের মাধ্যমে হয়তোবা সেই প্রশ্নগুলো থেমে যাবে, বাংলাদেশ হয়তোবা এই অধিনায়ক কিংবা এই টিম ম্যানেজমেন্ট নিয়েই সামনে আগাবে। তবে বাংলাদেশের ক্রিকেটে, ওয়ানডে ক্রিকেটে, যে ওয়ানডে ফরম্যাট বাংলাদেশের চিরচেনা ফরম্যাট, যে ফরম্যাটে বাংলাদেশ ছিল বিশ্বের সেরা একটি দল, সেই ফরম্যাটে যদি বাংলাদেশ ভালো করতে চায় তবে বাংলাদেশের এই ব্যাপারগুলো নিয়ে একটা জবাবদিহিতায় আসতে হবে। একটা সিরিজ জয় মানেই সব কিছু আমরা ভুলে যাব এমনটি নয়। তবে আমরা আশা করি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এই জিনিসগুলো নিয়ে ভাববে এবং বাংলাদেশ ওয়ানডে দল আগামী বিশ্বকাপে ভালো করবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি।